অন্যদের কি অবস্থা? অন্যরা পড়েনি মনে হচ্ছে, কোনো সাড়া শব্দ নাই। না, পড়ছি স্যার। পড়ছি মানে পড়তেছি আর ভুলে যাচ্ছি তো। পড়ছি, পড়তেছি, আচ্ছা। ভুলে যাচ্ছি। নোট করতেছি, মূল বই পড়তেছি, সংশোধনটাও দেখছি, তবে এই ভুলে যাচ্ছি আর কি, এটাই সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এর আগে আমরা যে দুইটা আছে, তৃতীয় ক্লাস হবে। আহ, তৃতীয় ক্লাস বলতে মানে আমরা যে স্কিম তৈরি করেছি আর কি, দেওয়ানি কার্যবিধির। যে প্রথম ক্লাসে আমরা আরজি জবাব দাখিল হলো, মামলা দায়ের হলো, প্রথম ক্লাসে শিখলাম। দ্বিতীয় ক্লাসে শিখলাম মামলা দায়েরের পর বিবাদীকে তো জানাতে হবে। তখন অর্থাৎ সমন নোটিশ ইস্যুর বিষয়ে কিভাবে ইস্যু করতে হবে ইত্যাদি বিষয়গুলো বুঝলাম। এখন আজকে যেটা মনে করেন, বিবাদী সমন নোটিশ পেয়ে গেল, এখন বিবাদীকে কি করতে হবে? বিবাদীকে জবাব দিতে হবে। সমন নোটিশ তো পেয়ে গেল বিবাদী, সে জেনে গেল যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাকে কি করতে হবে? তার মামলাটাকে তাকে ডিফেন্ড করতে হবে, মামলা লড়তে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আইনগতভাবে। এজন্য পরবর্তী ধাপ হচ্ছে জবাব দাখিলের। অর্থাৎ বাদী তার আর্জিতে যে যে বিষয়গুলো নিয়ে দাবি করেছে, বিবাদী লিখিত জবাব দাখিলের মাধ্যমে সে সকল বিষয়ের জবাব দিবে। তাহলে লিখিত জবাব কি? লিখিত জবাব কি এটা দেওয়ানি কার্যবিধিতে সংজ্ঞা দেওয়া হয়নি। তবে লিখিত জবাব হলো এরকম, যে এর আগে আমরা পড়েছি না প্লিডিংস। প্লিডিংস কি, যে কি জেনেছি আমরা? ওই যে 6 আদেশে স্যার প্লিডিং ওইটা। ফিডিং হচ্ছে স্যার বিবাদীর লিখিত জবাব বাদীর আর্জি। প্লিডিংস হলো তার লিখিত জবাব। তাহলে লিখিত জবাব হলো বিবাদীর প্লিডিংস, যেখানে বিবাদী কি করে? বাদী তার আর্জিতে যে সকল বিষয় দাবি করেছিল সে সকল বিষয় অস্বীকার করে। এবং যদি নতুন কোনো বিষয় যা বিবাদীকে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে তার বর্ণনা দেয়। তাহলে প্রথম কথা হলো জবাব দাখিলের মাধ্যমে বিবাদী কি করে? বাদীর দাবিগুলোকে সুনির্দিষ্ট করে অস্বীকার করবে, অস্বীকার করতে হবে। কারণ সে যদি অস্বীকার না করে তাহলে ধরে নেওয়া হবে সে স্বীকার করেছে। আর যখন স্বীকার হয়ে যাবে, কোন কিছু স্বীকৃতি পেয়ে যাবে, তখন তো তাদের মধ্যে বিরোধ নাই। বাদী যেটা দাবি করেছে বিবাদী সেটা স্বীকার করে, আর যে বিষয়টা স্বীকার করা হয়েছে তাহলে তো বিরোধ নাই। বিরোধ না হলে তো মামলায় থাকবে না, ফলে মামলাটা খারিজ হয়ে যাবে। এজন্য বাদীর যে দাবিগুলো আছে, আরজিতে যে বিষয়গুলো দাবি করেছে বাদী, সে বিষয়গুলোকে বিবাদীকে তার জবাবে সুনির্দিষ্টভাবে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এবং যদি নতুন কোনো বিষয় থাকে যেটা বাদী তার আরজিতে উল্লেখ করেনি, বিবাদী তার জবাবে সেটা উল্লেখ করে বাদীর বিরুদ্ধে, দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করবে। এই বিষয়গুলোও থাকতে পারে। অর্থাৎ বাদীর দাবির বাইরেও বিবাদী তার নতুন কোনো বিষয়ে উল্লেখ করে কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আজকের আমাদের আলোচনা হবে আদেশ 8। মূলত দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ 8 এবং আদেশ 6-এর কিছু বিষয় এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আদেশ 8 এবং আদেশ 6-এর মধ্যে, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে আর কি। আচ্ছা, তাহলে আদেশ 8 বিধি 1-এ আমরা যাই। আদেশ 8 বিধি 1, লিখিত জবাব দাখিলের সময় আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে। আমি অনেক সময় আহ, একটা আদেশ পড়াচ্ছি, আবার আরেকটা আদেশে, আবার বিধি 1 থেকে আরেক বিধিতে যাই। আপনারা এভাবে যদি পেজ উল্টাতে থাকেন বা আহ, নিজে যদি পড়া শুরু করেন তাহলে কিন্তু সমস্যা। তখন আপনি ক্লাসের সাথে কানেক্ট করতে পারবেন না। আপনি খাতায় নোট ডাউন করে রাখেন। আমি বললাম 8 আদেশের বিধি 1, তখন আপনারা খাতায় লিখে ফেলেন 8 আদেশের বিধি 1। 8 আদেশের বিধি 1-এ কি বলা আছে, যে বিষয়টা আমি বলবো সেটা সারসংক্ষেপ লিখে ফেলবেন, শর্ট নোট।
আপনারা যদি বইয়ের সাথে যখন আমি বই দেখতে বলবো তখন আপনারা বই দেখবেন। এখন আমি যেটা বলি সেটা আপনারা কি করবেন, শুনে সুন্দর করে নোট ডাউন করবেন। নোট ডাউন করবেন, আপনাদের মূল কাজ হলো নোট ডাউন করা। পরে আপনারা ক্লাস শেষ হয়ে যাবে, পরে তখন বাসায় পড়বেন। এখন কাজ হলো আপনাদের বিষয়গুলো নোট ডাউন করা, যখন বই দেখতে বলবো তখন বই দেখবেন। আচ্ছা, যাই হোক, তো এখন তাহলে আমরা ৮ আদেশের ১ নম্বর বিধিতে কি বলা আছে, যে বিবাদী প্রতি সমন জারির তারিখ হতে ৩০ কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। তাহলে কি বললো, যে বিবাদী প্রতি যে সমন জারি হলো, এই সমন জারির তারিখ থেকে ৩০ কার্য দিবসের মধ্যে, ৩০ কার্য দিবস বলেছে, এমনি নর্মাল দিন বলেনি, কার্য দিবস। তাহলে ৩০ কার্য দিবসের মধ্যে, ওয়ার্কিং ডে এর মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। এখন যদি ৩০ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল না করে তখন কি হবে, সেটা বলা হয়েছে ওখানেই, যে ৩০ কার্য দিবসের মধ্যে যদি সে জবাব দাখিল করতে ব্যর্থ হয় তবে আদালত তাকে কি করবে, আর একটা সময় দিবে, আর একটু সময় দিবে জবাব দাখিল করার জন্য। তবে সে সময় অবশ্যই মোট সময় ৬০ দিনের কার্য দিবসের অধিক হবে না। অর্থাৎ প্রথমে সেটা তো ৩০ দিন দিছেই, ৩০ কার্য দিবস তো দিয়েছিলই, তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ ৬০ কার্য দিবসের বেশি হবে না। তাহলে প্রথম কথা হলো, প্রথম ৩০ কার্য দিবসের মধ্যে জবাব দাখিল করতে হবে। প্রথম ৩০ কার্য দিবসের মধ্যে যদি জবাব দাখিল না করে তাহলে কোর্ট আদালত আরেকটু সময় বাড়িয়ে দিবে। তবে সে বাড়ানো সময়টা অবশ্যই মানে মোট সময়ে ৬০ কার্য দিবসের অতিরিক্ত হবে না, মানে ৬০ কার্য দিবসের মধ্যেই জবাব দাখিল করতে হবে। তবে সাধারণত কোর্টে যে প্র্যাকটিসে যেটা আমরা দেখি, যে ৬০ কার্য দিবসের মধ্যে আসলে অনেক ক্ষেত্রে জবাব দাখিল করা হয় না। ফলে কি হয়, আরো সময় চলে যায়। এখন প্রশ্ন হলো, এখানে তো বলে দিছে যে এমন ভাবে সময় বাড়ানো যাবে না যেন ৬০ কার্য দিবসের অতিরিক্ত না হয়, অতিক্রম না করে। যদি অতিক্রম করে তবে কি হবে, এই ফলাফলটা এখানে বলা নাই। মামলা তো আইনের ভাষ্য হলো যে যদি কোনো পরিণতি উল্লেখ না থাকে, যে আপনি যদি এই কাজটা, বলা হয়েছে আইনে যে আপনি এই কাজটা করবেন, যদি কোনো পরিণতি উল্লেখ না থাকে তাহলে ধরে নেওয়া হবে যে এটা হলো নির্দেশমূলক, বাধ্যতামূলক না। আইনের কিছু কথা থাকে নির্দেশমূলক আর কিছু হয় বাধ্যতামূলক। নির্দেশমূলক মূলক আপনাকে করতে বলছে, আপনি যদি না মানে জোর দিয়ে বলা হয়েছে যে আপনি এই কাজটা করবেন। আর বাধ্যতামূলক মানে আপনাকে করতে হবে, না হলে আপনাকে এর কিছু পরিণতি ভোগ করতে হবে। তো এখানে যেহেতু ৬০ কার্য দিবস বলা হয়েছে, এই ৬০ কার্য দিবস সময়টা আসলে হচ্ছে নির্দেশনামূলক। ৬০ কার্য দিবসের কথা হচ্ছে নির্দেশনামূলক, বাধ্যতামূলক। অর্থাৎ অনেক ক্ষেত্রে এই ৬০ কার্য দিবস অতিক্রান্ত হওয়ার পরও কোর্ট অনেক সময় সময় বাড়িয়ে দেয়। এ বিষয়ে এক্সকিউজ মি স্যার, স্ক্রিন শেয়ার করেন স্যার, এমনি বুঝতে পারি না কিছু স্যার। আমার কথা কি স্ক্রিন শুনতে শেয়ার পাচ্ছেন না? ভালো হয় স্যার, এমনি বোঝা যায় না স্যার। এই কথা বলে বলে আপনি বলে যাচ্ছেন, আমরা শুনেই যাচ্ছি, এটা স্যারই হচ্ছে না স্যার। ভাই আপনি নোটটা খাতা সব নিয়ে নোট ধরে কিন্তু করেন, আমরা করলে বুঝতে পারছি সবকিছু না, করা স্যার। যাবে। খাতা নিয়ে নোট করেন, খাতা নিয়ে নোট করলে সবকিছু বুঝতে পারবেন। আপনাদেরকে তো তাই বলা নোট হলো, হয়ে গেছে, এত মানে আপনাদের কথার সাথে সাথে এত নোট করা যায় না, গ্যাপ পড়ে যায়। আপনাদেরকে তো বলা হয়েছে যে খাতা সামনে রেখে, বই সামনে রেখে নোট করুন। আমি তো ক্লাস শুরুর আগে আমরা কি এই আজকেও তো, ক্লাসগুলো কি স্যার সিট পাবো? সিট গুলো আগে দিলেও আমরা এগুলো দেখে এগুলো মুখে মুখে শুই না আসলে কতটা আমরা আয়ত্ত করতে পারবো। এই আপনাদেরকে বলা হয়েছে, আপনাদের স্যার হচ্ছে ট্রেনিং এ আছে ঢাকাতে, উনি তো বলা হয়নি আপনাদেরকে এই কথাটা, উনি তো নিজেও গতকালকে না পরশুদিন ক্লাসে বললেন। কিন্তু সিট তো আপনারা বলছিলেন যে সিট হ্যাঁ, দিবেন ব্যাপারটা মানে বুঝতে পারছি স্যার আমরা, কিন্তু স্যার এখন উনি আপনারা পরে একটা ক্লাস ড্রপ দেন, ড্রপ দিয়ে পরে শীটটা তৈরি করেন স্যার, আমাদের বোঝার জন্য হেল্প হবে। আপনাদের ক্লাস অনেক সুন্দর হয়, কিন্তু আমরা বুঝতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের বিষয়টা ক্লাসে কন্টিনিউ চলুক, আমি কথা বলবো, সমস্যা নাই, দেখবো বিষয়টা। উনি তো এখন এই মুহূর্তে আসলে ক্লাসে হয় না, ঠিক আছে দেখবো।
সমস্যা নাই। আচ্ছা, এখন আমি তো কি বলা হয়, কি বলে যে আপনারা যদি সাথে খাতা কলম নিয়ে বসেন, বই নিয়ে বসেন, আমি ক্লাস শুরুর সময় বললাম যে আমি যেটা বলি আপনারা সেটা নোট ডাউন করবেন। যেমন আমি এখন বলে দিছি যে আমি ৮ আদেশ পড়াচ্ছি, ৮ আদেশের এক বিধিতে এই বিষয়টা পড়াচ্ছি। আপনারা এটা নোট ডাউন করে নেন। পরে যখন আপনাদেরকে শিট দেওয়া হবে, যখন আপনারা কি বলা যায়, আপনাদের সাথে যখন স্লাইড শেয়ার করা হবে, তখন আপনারা এটা ভালোভাবে দেখতে পারবেন। আর আপাতত যেটা বললাম যে আপনারা এটা নোট ডাউন করেন কোথায় কি বলা আছে। আমি তো এখন এটা বলিনি যে আমি যেটা ৮ আদেশের ১ নম্বর বিধি পড়াচ্ছি, আপনার বিধিটা সম্পূর্ণ পড়েন। আপনারা মনোযোগ সহকারে ক্লাস শুনবেন, নোট ডাউন করবেন। নোট ডাউন করার পর পরে ক্লাস শেষ হয়ে যাবে, পরে এটা মিলিয়ে নিবেন, নিজেরা পড়বেন একটু। নিজেরা পড়তে গিয়ে যদি সমস্যা বুঝে পান, তাহলে পরের ক্লাসে আপনারা প্রশ্ন করবেন যে স্যার এটা এই জায়গায় বুঝতে পারিনি বা এটা সমস্যা হচ্ছে। আর আপনাদের এই কি বলা হয় যে নিশ্চয়ই স্লাইড আকারে বা এই কি বলা যায় স্ক্রিন শেয়ারের মাধ্যমে পড়ানোর যে বিষয়টা, সেটাও বিবেচনাধীন আছে। সেটা একটু সময় লাগে তৈরি করতে। সেটা অবশ্যই আপনারা স্বল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আশা করি, সিটও পেয়ে যাবেন। আপনারা মনোযোগ সহকারে এখন একটু শোনেন, নোট ডাউন করেন, খাতা কলম নিয়ে বসেন। আর রেকর্ডিং পরে আপনারা পাবেন, ক্লাসের রেকর্ডিং গুলোও শুনবেন। শুনে আপনাদের আরো পড়াটা আরো বেশি স্মুথ হবে। আচ্ছা, আমরা যেটা পড়াচ্ছিলাম যে বিবাদীর জবাব দাখিলের জন্য মূলত কোর্ট প্রথমে 30 কার্য দিবস সময় দিবেন। এই 30 কার্য দিবসের মধ্যে যদি জবাব দাখিল করতে না পারে, তবে বিচারক আর একটু সময় দিবেন। তবে সে সময়টা অবশ্যই সব মিলিয়ে 60 কার্য দিবসের অতিরিক্ত হবে না। এটা ৮ আদেশের ১ নম্বর বিধিতে বলা আছে। এরপর তাহলে এখানে কি দেখতে পেলাম যে জবাব দাখিলের জন্য প্রাথমিক সময় হলো 30 কার্য দিবস। 30 কার্য দিবসের মধ্যে জবাব দাখিল করতে না পারেন যদি বাদী, বিবাদী আর কি, বিবাদী যদি জবাব দাখিল করতে না পারেন, তাহলে আদালত সর্বোচ্চ আরো 30 দিন অতিরিক্ত, অর্থাৎ তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ 60 কার্য দিবস, সব মিলিয়ে সর্বোচ্চ 60 কার্য দিবস জবাব দাখিলের জন্য থাকবে। সব মিলিয়ে প্রাথমিকভাবে কিন্তু 30 দিন, তারপরে না পারলে 30 দিনের মধ্যে, কার্য দিবসের মধ্যে যদি জবাব দাখিল করতে না পারে, তখন কোর্ট অতিরিক্ত আরো 30 দিন সর্বোচ্চ দিতে পারেন। তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ 60 দিন জবাব দাখিলের জন্য। এখন প্রশ্ন হলো, যদি এই যে 60 দিনের মধ্যেও যদি জবাব দাখিল না করে বিবাদী, তখন কি হবে? দেখি আপনারা একটু বলেন কি হবে যদি 60 কার্য দিবসের মধ্যেও বিবাদী জবাব দাখিল না করে, তখন কি পরিণতি হবে? মামলা কি একতরফা নিষ্পত্তি হবে? হ্যাঁ, আদালতের তোরফা নিষ্পত্তি। ওইটা আদেশের 1 নম্বর বিধিতে যদি আপনারা দেখেন, ৮ আদেশ 1 নম্বর বিধি যেখানে বলে দিচ্ছে যে তখন মামলা একতরফা নিষ্পত্তি হবে আর কি। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় বললাম যে এই 60 কার্য দিবসের বিষয়টা হলো নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। নির্দেশনামূলক মানে হচ্ছে বাধ্যতামূলক এই না। আমরা কি, তাহলে প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে এখানে একটা সময়সীমা উল্লেখ করে দিছে, যে সময়সীমাটা বাধ্যতামূলক না নির্দেশনামূলক, কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা উপায় হচ্ছে কি, যদি দেখেন যে এর কোনো পরিণতি দেওয়া হয়েছে কিনা, পরিণতি দেওয়া হয়েছে কিনা আর কি। যাই হোক, তাছাড়া আপিল বিভাগের একটা রায় 12 MLR, DLR, MLR, এগুলোর নাম শুনছেন আপনারা? জি স্যার, নাম শুনছি, বই আছে কিন্তু বইয়ের ভেতর দেখিনি তো। এগুলো হচ্ছে রিপোর্টেড কেস, যেগুলো রিপোর্টেড কেস অর্থাৎ কিছু বিখ্যাত কেস থাকে যেগুলো মনে করেন যে যার মাধ্যমে কোনো আইনি ব্যাখ্যা হয়। আপনারা জানেন আইন তৈরি করে আইনসভা মানে পার্লামেন্ট তৈরি করে, এবং এই আইনটাকে ব্যাখ্যা করে আমাদের বিচার বিভাগ মানে আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্ট আর কি, আইন ব্যাখ্যা করে। এই আইন ব্যাখ্যা করার সময় ওনারা অনেক কিছু বিষয় নিয়ে আসেন,
যেগুলো আইনে সরাসরি বলা নাই, আইন ব্যাখ্যার মাধ্যমে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়। যেমন এখানে 60 কার্য দিবসের বিষয়টা বাধ্যতামূলক নয়, এটা আপিল বিভাগ একটা 12 এমএলআর মেইন স্ট্রিম ল রিপোর্ট, ডিএলআর হলো ঢাকা ল রিপোর্ট। তো এমএলআর একটা ওই ইসে আর কি এখানে বলেছেন আপিল বিভাগ। আমরা আমরা জানি যে আপিল বিভাগ হচ্ছে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ আদালত হলো আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের দুইটা ভাগ থাকে, আমরা জানি সুপ্রিম কোর্টের বিভাগ দুইটা, এক হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, হাইকোর্ট বিভাগ, তার উপরে হচ্ছে আপিল বিভাগ। আপিল বিভাগ হচ্ছে দেশের সর্বোচ্চ অংশ, আদালতের ফোরাম। তো আপিল বিভাগ বলছে এই সময়সীমাটা বাধ্যতামূলক নয়, যে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের বিষয়। কোর্ট যদি চায় এই সময়টা বাড়াতে পারে, এটা কোর্টের ডিসক্রিশন বা কোর্টের বিবেচনামূলক ক্ষমতা। কোর্ট যদি চায় সেই সময়টা বাড়াই দিতে পারেন আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এরপর আমরা দেখব এই স্যার 80 নম্বর 12 এমএলআর বাদী বিবাদীর নাম আছে স্যার, পৃষ্ঠা নম্বর। মামলার বাদী বিবাদীর নাম কিসের? 12 এমএলআর এর নাম স্যার মামলার। ও হ্যাঁ, বাদী হচ্ছে, এটা হচ্ছে করে নেওয়ার জন্য স্যার একেবারে। খান মোহাম্মদ ফিরোজ কবির বনাম রূপালী ব্যাংক লিমিটেড। খান মোহাম্মদ ফিরোজ কবির বনাম রূপালী ব্যাংক লিমিটেড, 12 এমএলআর, আপিল বিভাগ, পেজ নাম্বার 186। এই মামলাতে আর কি বলা হয়েছে যে 60 কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের বিষয়টা বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। আচ্ছা, যাই হোক, এরপর আমরা যদি দেওয়ানি কার্যবিধি আইনের 80 নম্বর ধারায় যাই, 80 নম্বর ধারা এখানে কি বলছে? যদি বিবাদী সরকার হয় তবে কিছু ব্যতিক্রম আছে। বিবাদী যদি সরকার হয় তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি? আচ্ছা, ওর আগে বলে দিই, আপনারা জবাব দাখিল করবেন কোন পৃষ্ঠায়, কেমন পাতা আপনারা জবাব দাখিল করবেন। জবাব দাখিল করার জন্য ওই যে অবশ্যই পাই বা কার্টিস পেপার থাকে বা ডেমি কাগজ থাকে, এই সকল কাগজে আপনারা ডেমি কাগজ বা পাই কাগজ, কার্টিস কাগজের উপরে আপনারা জবাব দাখিল করতে পারেন। এই জবাব এটা তো অবশ্যই সেটা কি হতে পারে, আহ, এটা হাতে লেখাও হতে পারে অথবা টাইপড হতে পারে, তবে এখন টাইপড সাধারণত জবাব দাখিল করা হয়। আগে হাতে লেখা আর কি, আহ হাতে লেখা জবাব দাখিল করতো, অনেক সময় জবাব দিত হাতে লিখে, এমনকি আরজিও হাতে লেখা ছিল আগে, এখন মূলত টাইপ করে দেওয়া হয়। এটাই সবচেয়ে ভালো, পড়তে সুবিধা, হাতে লেখা তো অনেক সময় বুঝতে পারি না। তো জবাব দাখিল করতে হবে কার্টিস পেপারে বা ডেমি কাগজের 1 পৃষ্ঠায় বা পাই কাগজ, এইসব কাগজে আর কি জবাব দাখিল করতে হবে, নর্মাল কাগজে না। আচ্ছা, 80 নাম্বার ধারায় চলে আসি, আমাদের এখন দেওয়ানি কার্যবিধি আইনের 80 ধারায় চলে আসি। এখানে কি বলছে যে বিবাদী যদি সরকার হয়, কারণ অনেক সময় তো সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়, সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়, যেখানে সরকারি জমি বা বিভিন্ন খাস জমি হোক বা অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেখানে সরকারের স্বার্থ থাকে, সেখানে সরকারকে বিবাদী করতে হয়। তো এখানে বলা হলো যে যদি সরকার বিবাদী থাকে, এটা আমরা এখন 80 নাম্বার ধারা পড়ছি দেওয়ানি কার্যবিধি আইনের। আমি এটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনেন, নোট নেন, নোট নেওয়ার পর পরবর্তীতে আপনারা সংশ্লিষ্ট ধারাটা পড়বেন। 80 নম্বর ধারায় বলা হয়েছে যে জবাব দাখিলের জন্য সরকারকে যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়, তবে মামলা করার পূর্বে 2 মাসের নোটিশ দিতে হবে। দুই 2 মাসের নোটিশ দিব যে আপনার বিরুদ্ধে আমি অমুক অমুক আমার একটা আছে, বিষয় আছে, আমি মামলা করব, অর্থাৎ কমপক্ষে 2 মাসের নোটিশ দিতে হবে সরকারকে। 2 মাসের নোটিশ দেওয়ার পর মামলা দায়ের করতে হবে সরকারের বিরুদ্ধে, যদি সরকার বিবাদী হয়। এখন প্রশ্ন হলো যে যদি এই 2 মাসের নোটিশ দেওয়া না হয় তখন কি করতে হবে? তখন বলা হয়েছে যে যদি নোটিশ দেওয়া না হয় সেক্ষেত্রে সরকারকে, নোটিশ দায়ের করেননি, আপনি মনে করেন সরকারের বিরুদ্ধে আপনি মামলা করবেন, সরকারকে আপনি নোটিশ না দিয়ে মামলা করেছেন, সেক্ষেত্রে
আপনাকে সরকারকে জবাব মামলা করে দিয়েছেন আপনি সরকারের বিরুদ্ধে, তখন কি করতে হবে? সরকারের জবাব দাখিলের জন্য সর্বনিম্ন 3 মাসের সময় দিতে হবে, সর্বনিম্ন 3 মাসের সময় দিতে হবে। তাহলে এমনিতে প্রাইভেট পার্সনদের জন্য এমনি মানুষ কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে তাকে জবাব দাখিলের জন্য সর্বোচ্চ বলা হয়েছে 60 কার্যদিবস দিতে হবে। প্রথমে 30 দিন, বা যদি 30 দিনের কার্যদিবসের মধ্যে না দিতে পারে তবে আরো সর্বোচ্চ 30 দিন দেওয়া যাবে, অর্থাৎ মোট 60 কার্যদিবস। কিন্তু সরকারকে যদি নোটিশ না দিয়ে মামলা দায়ের করা হয় তাহলে সর্বনিম্ন 3 মাস দিতে হবে, সর্বনিম্ন। আচ্ছা, যাই হোক, এখন পরের প্রশ্ন হলো যে জবাবে কি কি বিষয়গুলো থাকবে? জবাবে কি থাকবে? এখানে বলা স্যার হয়েছে আপনার, জি বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ সর্বোচ্চ বলেন। কতদিন এটা বলা আছে স্যার? কিসের? ওই সরকারের বিরুদ্ধে মামলা দাখিলের সর্বোচ্চ কতদিন যদি নোটিশ দাখিল না করা হয়? 3 মাস বললো তো এখানে স্যার। সর্বনিম্ন তিন সর্বনিম্ন মাস 3 মাস, সর্বোচ্চ 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 যা করা উচিত। সর্বোচ্চ সীমাটা বলেনি তো, এখানে বলছে সর্বনিম্ন 3 মাস ঠিক দিতে আছে হবে। স্যার। হুম, আচ্ছা। এখন জবাবে কি কি বিষয় থাকবে এটার জন্য আপনারা ওই 8 আদেশ, এখন আমরা আবার 8 আদেশে দেখি, 8 আদেশের 2 নম্বর বিধিতে, 8 আদেশের 2 নম্বর বিধিতে কি বলছে, কি কি বিষয় এখন জবাবে থাকবে। প্রথম কথা হলো আপনার জবাব হচ্ছে কি, আপনি বাদীর মামলা স্বীকার করেন না, বা আপনার বাদীর যে অভিযোগগুলো এনেছে বা যে দাবিগুলো আনছে বাদী তার আর্জিতে, আপনাকে সে বিষয়গুলো কি করতে হবে? সুস্পষ্টভাবে লিখে সেগুলো অস্বীকার করতে হবে, অভিযোগগুলো সুস্পষ্টভাবে লিখে অস্বীকার করতে হবে। আচ্ছা, আপনার একটু 1 মিনিট, একটু সময় নিচ্ছি, 1 মিনিট পরে আমি আবার ক্লাসে ফিরছি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। সালাম আলাইকুম, শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারতেছি না। বুঝতে পাচ্ছেন না? জি না। আচ্ছা, আমরা এখানে আপনারা যে কয়জন এই গ্রুপে আছেন, বার কাউন্সিল ফিলিপ আছে, এই গ্রুপে যারাই আছেন, আমি যে শিটগুলো এখন শেয়ার করে দেবো এই কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ। দেওয়ানি জি কার্যবিধির যে বিধি ধরে পড়েছে সেগুলো আমি কিছু দিয়ে দেব, কিছু আপডেট নাই, সেগুলো আপডেট দেওয়ার পরে আপনাকে দিব, সমস্যা নাই। আপনারা ওইগুলো কাউকে শেয়ার করবেন না আপাতত, হ্যাঁ। ঠিক আছে আচ্ছা কি? রাজ ভাই, আচ্ছা রাজ ভাই, ইনশাআল্লাহ। জি জি। ভাইয়া সেদিন ওই যে দণ্ডবিধি দিতে চাইছিলেন 50টা দিছেন? না, কোনো কিছুই দেওয়া হয়নি, ওইগুলো আলাদাভাবে আচ্ছা পার্সোনালি 1 to 1 দিচ্ছি, হ্যাঁ। আর এই গ্রুপে আপনাদেরকে আচ্ছা ওই শেড গুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, হ্যাঁ। আপনারা স্টপ থাকেন। ঠিক আছে। আর আপনারা জানেন আমি কিন্তু বলেছি, আপনার আসিফ স্যারও বলছেন যে উনি কিন্তু হচ্ছে ট্রেনিং এ আছেন ঢাকাতে, আপনাদের যে ক্লাসটা মিস হচ্ছে সেই কারণে আপনাদের একটু আগে নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনারা তো দেখছি সেটা কিন্তু পিছিয়ে দেওয়ার চাচ্ছেন, হ্যাঁ। ওকে। ভাই আমি একটু ওকে। কথা বল। না রাজ ভাই, এই সমস্যা নাই, আগে নেন। ওইটা হচ্ছে যে আমরা, যেটা আমাদের ভুল, আমরা স্যারের উপর দায় দিচ্ছি, এটা বলি। ওইটা আচ্ছা, হচ্ছে যে আমরা যদি আগে যদি একটু পরে নিই, স্যার যেমন আমাদেরকে কি ধারাবাহিক একটা কি দিয়ে দিচ্ছে, ক্লাসগুলোর শিডিউল দিয়ে দিচ্ছে, জবাব দাখিল, ওইগুলো যদি আমরা একবার দুইবার রিডিং করে নিই তাহলে বই থেকে তা বুঝতে সহজ হয়তো। এটা নিয়ে তো অসুবিধা হওয়ার তো কিছু নাই, কিন্তু আমরা তো সবাই ছোট বাচ্চারা, যে 1 to বাচ্চারা যে লাইন টু লাইন ধরে ধরে বই থেকে ধরে ধরে পড়াইতে দিতে হবে, নিজেরা একটু মেহনত করতে হবে পড়ালেখার জন্য, এটা তো সবার জন্য বিবেচনা নেওয়া আমার প্রয়োজন। স্যার আমাদেরকে শিডিউল দিয়ে দিছে কোনটার পর কোনটা ক্লাস হবে, স্পষ্ট লিখে দিয়েছে, ওইটা আমরা একটু বই থেকে কেটে বাহির করে নিজেরা 2-3 বার পড়লে তখন স্যার ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হয়। আমি আশা করব সকল পাঠ্য করার জন্য, দেখবেন আগামী ক্লাস থেকে অনেক ভালো করে বুঝতে পারবেন ভাই। এটা নিয়ে এখানে মহামারী কিছু নেই। আগেবার একটু প্রস্তুতি নিতে হবে আগে নিজ থেকে আর কি, ক্লাসে আসার আগে। ঠিক আছে। আপনাদের স্যার আসলে ক্লাস নেবেন তো, সবাই সাইলেন্ট থাকে।
আমাদের এই নোটস গুলো লিখে দিতে চাইছিলেন মেইলে, রাজ ভাই। আচ্ছা, আমি বলেছি আপনারা দেখছি ছোট বাচ্চার মতন কথা বলেন। আমি বললাম একটু সাইলেন্ট থাকেন, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি কি আমার সাথে ফোনে কথা বলেন না? না না, সেটা না, মানে যেগুলো দিছেন ওইগুলো কি মেলে এখন আপাতত ক্লাসের রেকর্ডিং চলতেছে, এইগুলো হচ্ছে আপনাদের কিন্তু মানে ইয়ে চলতে হবে তো। আমি তো এগুলো কেটে কেটে আপনাকে জয়েন করাবো না আবার। হ্যাঁ, আপনারা ওই শুনতে পাচ্ছেন? একটু দুঃখিত, আমি একটু আহ, ব্যস্ত ছিলাম, একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম আর কি। যাই হোক, শুনতে পাচ্ছেন আপনারা তাহলে আমাকে? জি স্যার, শোনা জি যাচ্ছে, আসসালামু বলেন। আলাইকুম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ছিলাম 8 আদেশের 2 নম্বর বিধিতে। আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা কি করবেন, নোট ডাউন করে নেবেন। আমি যখন যে এখন যে বলি যে এই আদেশে বা এই ধারায় বা এই বিধিতে, আপনারা সাথে সাথে খাতায় নোট ডাউন করে নেবেন। পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো পড়বেন, পড়তে গিয়ে সমস্যা হলে আগামী ক্লাসে আমাকে বলবেন যে এই জায়গায় পড়েছি যে সমস্যা হয়েছে। বা এমন হতে পারে আপনারা ওই কি বলে গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা বলবেন যে এটা পড়তে গিয়ে আমার এই সমস্যা হয়েছে, বুঝতে পারবে। তখন আমি ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। আর যেহেতু এই ই করার বিষয় আর কি, যেহেতু আমি আমি চাই যে স্লাইডে ক্লাস নিতে, স্লাইডে ক্লাস নিলে এটা সুবিধা, আপনারা দেখতে পারবেন স্ক্রিনে, তাতে মনোযোগ ধরে রাখা আরো সহজ হয় এবং আরো বুঝতেও সহজ হয়। তো আপাতত এটা এই না হওয়া পর্যন্ত আর কি, আপনারা আপাতত একটু কি বলা যায়, একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনবেন, নোট ডাউন করবেন, দেখবেন। আর আমি তো একটা বারবার বলি কিন্তু, যে অমুক ধারায় এখন, অমুক ধারায় এই বিধানে এই বিষয়টা আছে, ওই ধারায় এই বিষয়টা আছে। আমি আপনাদেরকে নির্যাসটা পড়াই আর কি, নির্যাসটা বলি যে এখানে এই জিনিসটা আছে, এখানে ওই জিনিসটা আছে, এই বিষয়টা পড়তে হবে, ওই বিষয়টা পড়তে হবে। তো এই 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 বিষয়গুলো আপনারা ফলো করবেন, ভালোভাবে শুনবেন, নোট ডাউন করবেন। কারণ খাতা কলম ছাড়া আসলে পড়ালেখা হয় না। আমরাও এখনো এই যে ট্রেনিং এ ক্লাস করতেছি, ক্লাসে আমরা খাতা কলম নিয়ে বসতে হয়, এবং আমরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নোট ডাউন করে করে ফেলি সাথে সাথে। বই থাকে না আমাদের সাথে, পরবর্তীতে আমরা রুমে এসে সেটা স্টাডি করি, দেখি, মিলিয়ে দেখি আজকে যেটা পড়ালো ক্লাসে সেটা আসলে কি লেখা আছে, পরে মিলিয়ে ফেলি আর কি। যাই হোক, তো অসুবিধা নাই। আস্তে আস্তে করে আমি চাই যে ভিডিও যেটা সরাসরি দেখে ক্লাস হবে, তাতে মনোযোগ আরো বাড়বে, কে কি করতেছে ওটা দেখতে পাবো। দ্বিতীয় বিষয় হলো যে আপনাদের সাথে ওই শিট এটা সেটা স্ক্রিন শেয়ার করেও পড়তে পারি আমরা, তাতে করে আরো বেশি সুবিধা হবে। আর তৃতীয় বিষয়, পরবর্তী বিষয় হলো যে আপনাদেরকে কিছু শর্ট, এই যে আরজি দাখিল কোন কোন ধারার বিষয় সংশ্লিষ্ট, যেমন আজকে জবাব দাখিল কোন কোন ধারা, কোন কোন বিধি, কোন কোন আদেশ সংশ্লিষ্ট, এই বিষয়গুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। হয়তো ক্লাস শুরুর আগে দিয়ে দিব। আগামী ক্লাসে, যেমন আজকে আমরা পড়বো জবাব দাখিল আর এডিআর নিয়ে, তো আগামী ক্লাসে যেটা আছে সেটা কোন কোন ধারা বা আদেশ সংশ্লিষ্ট হবে, সেটা হয়তো আমি আগামী ক্লাসের আগে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যে এই বিষয়গুলো আজকে ক্লাসে এটা হতে পারে আজ আপাতত। আর শীট তৈরির বিষয়ে বা স্লাইডের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টা আসলে একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে আর কি। যাই হোক, তো আমরা ছিলাম যে 8 আদেশের 2 নম্বর বিধিতে বলা হয়েছে কি যে বাদীকে কি করতে হবে, বিবাদীকে কি করতে হবে, তার জবাবে বাদীর প্রত্যেকটা বিষয়কে, যে বিষয়গুলো বাদী তার আর্জিতে দাবি করেছে, সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। আমি বারবার বলতেছি, যদি বিবাদী তার জবাবে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে বাদীর বিষয়গুলোকে অস্বীকার না করে, তবে ধরে নেওয়া হবে বিবাদী সেগুলোকে অ্যাডমিট করেছে বা স্বীকার করে নিছে। আর যখন কোনো কিছু সে স্বীকার করে নিবে, ধরে নেওয়া হবে যে স্বীকার করেছে, তখন আর সেটা প্রমাণের বিষয় নাই। ফলে দেখা যাবে যে তার তার বিরুদ্ধে দেখা যাবে যে বাদী সেক্ষেত্রে সহজেই ডিগ্রি পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে একটা হলো তাকে সুস্পষ্টভাবে অস্বীকার করতে হবে। দ্বিতীয় বিষয় হলো তাকে তার জবাবে বলতে হবে যে বাদীর মামলাটা আইনের প্রশ্নে চলে না, বা আইনের প্রশ্নে বা তার
মামলাটা অচল, এই বিষয়টা বলতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে বিবাদীকে কি করতে হবে, প্রতিটা অভিযোগের উত্তর লিখিত জবাবে পৃথক পৃথকভাবে বিবৃত থাকবে, অর্থাৎ পয়েন্ট আকারে আকারে পয়েন্ট করে করে বাদীর প্রত্যেকটা দাবিকে, প্রত্যেকটা অভিযোগকে পৃথক পৃথকভাবে নাম্বারিং করে উল্লেখ করতে হবে। কারণ আমরা এই যে বারবার বলতেছি যে একটা একটা মামলায় আর কি 18 DLR এর একটা মামলায় কোর্ট বলেছেন যে আরজিতে উল্লেখিত বাদীর প্রতিটি তথ্যগত ঘটনাগত অভিযোগ লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তা বিবাদী কর্তৃক স্বীকৃত মর্মে ধরে নেওয়া হবে, যেটা বললাম আর কি। যাই হোক, আরো কি করতে হবে, আমরা যদি এখন ওই আহ, আমরা যদি ওই 8 আদেশেরই, আজকের আলোচনা 8 আদেশ কেন্দ্রিক মূলত, কারণ 8 আদেশের আপনার শিরোনাম কি দেওয়া আছে, কি দেওয়া আছে শিরোনাম দেখেন তো আপনারা। 8 আদেশের শিরোনাম কি দেওয়া আছে, আদেশের নাম কি 8 আদেশের? লিখিত বর্ণনা এবং পাল্টা দেবে। লিখিত জবাবও বলে, লিখিত বর্ণনাও বলে, কোনো অসুবিধা নাই, রিটেন স্টেটমেন্ট ইংরেজিতে বলে আর কি। যাই হোক, তো এখানে আমরা এখন 2 আর 6 নম্বর বিধিতে যেটা বলা আছে, 2 এবং 6 নম্বর বিধিতে ওই 8 আদেশেরই সেটার সামারি বলতেছি। 2 নম্বর আপনারা ওইখানে যদি খেয়াল করেন, ওই কি বলে মানে এক বিধিরই ওখানে দেখেন, এক বিধিতে আপনি যদি খেয়াল করেন আর কি, 8 আদেশের 1 নম্বর বিধিতে, সবার সাথে কি বই আছে? স্যার আছে। হুম। আপনারা দেখেন 8 আদেশের 1 নম্বর যে বিধি আছে, ওখানে কিন্তু অনেকগুলো উপবিধি আছে, 6টা উপবিধি আছে সম্ভবত, তাই না? 6টা আছে না উপবিধি? জি স্যার 6টা জি আছে স্যার, 6টা আছে, 6-এর, হ্যাঁ 6-এর 6টা। তো ওখানে আমি ওগুলোর সামারি বলতেছি, খেয়াল করবেন যে 2 নম্বর উপবিধিতে বলা আছে কি, যে বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে তার দখলে থাকা যে সকল দলিলের উপর নির্ভর করে বিবাদী তার আত্মপক্ষে, আপনারা মিউট করে নিজেদের মধ্যে কথা বলেন, এটা করে ক্লাসে সমস্যা হয়তো, বলা হয়েছে আপনাদেরকে। বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য তার দখলে থাকা যে সকল দলিলের উপর নির্ভর করে লিখিত জবাব দাখিলের সময় বিবাদী সেই দলিল সমূহ দাখিল করবে, এটাই 2 নম্বর উপবিধিতে বলা আছে। তাহলে বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে যে সকল দলিলের উপর নির্ভর করে লিখিত জবাব দাখিলের সময় বিবাদী সেই দলিলগুলো দাখিল করবে। তারপর উপবিধি 5-এ বলা হয়েছে কি, যে সাধারণ নিয়ম হলো কি, যে বিবাদী যে সকল দলিল 5 নম্বর উপবিধিতে বলা হলো যে সাধারণ নিয়ম কি, যে বিবাদী কি করবে লিখিত জবাবে। এই নূর হোসেন রাঙ্গামাটি, আপনি অফ করে কথা নূর হোসেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ক্লাসে হবে মনোযোগ নষ্ট হয়, ডিস্টার্ব হয়। আপনারা অনেকদিন ধরে ক্লাস করতেছেন, আপনারা তো জানেন। আপনাদের কোনো কিছু বলার থাকলে মাইক অন করে বলবেন, কোনো কিছু জিজ্ঞেস করবো, উত্তর দেওয়ার থাকলে আপনারা মাইক অন করে বলে সাথে সাথে মাইক অফ করে দিবেন। আচ্ছা, যাই হোক, উপবিধি 5-এ বলা হয়েছে কি, সাধারণ নিয়ম হলো কি, বিবাদী কি করবে জবাব দাখিলের সময় তার আহ, সকল দলিলগুলা দাখিল করবে। যদি সে দলিল দাখিল না করে তবে কি হবে, পরবর্তীতে আদালত ওই দলিল দাখিলের অনুমতি দিবে না, এটা হলো সাধারণ নিয়ম। তবে ব্যতিক্রম ক্ষেত্রে আদালত মানে যদি আদালতকে যদি উপযুক্ত কারণ দেখানো হয় যে এই কারণে সে দলিলটা দাখিল করতে পারে না, তবে আদালত সে দলিল দাখিলের অনুমতি দিতে পারে। তাহলে সাধারণ নিয়ম যেটা উপবিধি 5-এ বলা আছে, এক আদেশেরই উপবিধি 5-এ বলা হয়েছে, এক আদেশের এক বিধির 5 নম্বর উপবিধিতে যেটা বলা হয়েছে, যে সাধারণ নিয়ম হলো যে জবাব দাখিলের সময় বিবাদী যে দলিল দাখিল করে নাই, পরবর্তীতে কোর্ট সেই দলিল গ্রহণ করবে না। তবে যদি আদালতকে যথেষ্ট কারণ দেখানো হয় যে এই কারণে সে দলিলটা দাখিল করতে পারে না সে সময়, তবে কোর্ট পরে সে দলিলটা গ্রহণ করতে পারে।
বা উপবিধি 6-এ বলা হয়েছে কি, উপবিধি 6-এ বলা হয়েছে যে জবাব দাখিলের সময় যদি সে দলিলগুলো দাখিল করা হয়নি এমন দলিল আদালতের অনুমতি ছাড়া আদালতে উত্থাপন করা যাবে। এখন উপবিধি 6 বলছে যে আদালতের অনুমতি ছাড়া যে দলিলগুলো জবাব দাখিলের সময় দাখিল করা হয়নি সেগুলো পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়াই উত্থাপন করা যাবে যদি যদি কি এই দলিল সমূহ বাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়। অর্থাৎ সে বিবাদী কি করেছে, কিছু দলিল লুকাই রাখছে, বলছে আমি আমি এখন যদি দলিলটা রিভিল করে দিই তাহলে বাদী কি করবে, বাদীর তখন এর মানে বেনিফিট বাদী পাবে, এই চিন্তা করে সে বললো আমি দলিলটা পরে দাখিল করব। তো এই জন্য বলা হইলো ওই 6 নম্বর উপবিধিতে যে এই দলিল তখন দাখিল করবে যখন বাদীর সাক্ষীকে সে জেরা করবে আর কি, তখন দলিলটা নিয়ে আসবে, অথবা বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য আদালতে হাজির করা হয়। বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য আদালতে হাজির করা হয়, অর্থাৎ বিবাদী কোনো কিছু বলেছে তার এই বিষয়টার উত্তর দানের জন্য সে আদালতে হাজির করবে। বা যেসব দলিল সমূহ কেবলমাত্র কোনো সাক্ষীকে তার স্মৃতিশক্তি পুনরুজ্জীবিত করার জন্য উত্থাপন করা হয়। কিছু থাকে দলিল সে ভুলে গেছে, সে দলিলটা দাখিল করবে বিবাদী, করে কি করবে তার মেমোরিকে সে রিফ্রেশ করবে, অর্থাৎ তার স্মৃতিকে পুনরুজ্জীবিত করবে আর কি দলিলটা দেখে। এসব ক্ষেত্রেও আদালতের অনুমতি ছাড়া এই তিনটা ক্ষেত্র 6 নম্বরে 3টা ক্ষেত্র বলছে, এই 3টা ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়াই ওই দলিল পরবর্তীতে বিবাদী দাখিল করতে পারবে। এই 3টা ক্ষেত্র বাদে অন্য সকল ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া সে ওই দলিলগুলা কোর্টে দাখিল করতে পারবে না, যদি না সেগুলো জবাব দাখিলের সময় সে কোর্টে দিয়ে থাকে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, এরপর আসসালামু আলাইকুম। 1-3-4 কোনো উপবিধির কোনো বিশ্লেষণ দেবেন না? কি কি বললেন আবার বলেন। কি বলছি, উপবিধি 1-3-4 এর ব্যাপারে তো কোনো ব্যাখ্যা পাই না। এই বিষয়গুলো তো ওটা কি বলা যায়, সহজ বিষয় ওটা, এই জন্য আমি বলিনি এটা গুরুত্বপূর্ণ, সেটা আলোচনা করে যাচ্ছি। আমি যে প্রত্যেক বিধি উপবিধি এভাবে করি তাহলে তো ক্লাস শেষ করতে অনেক সময় লাগবে, বুঝছেন। তারপরেও যেহেতু আপনি আচ্ছা, বলছেন, আমি বলে দিই, তারপরেও যেহেতু বলছেন আহ, এটা কি বলে আর কি, যদি যেহেতু বলেছেন তাহলে যদি চান তাহলে আমি বলে দিচ্ছি, কিন্তু এগুলো এমনিতে আপনি রিডিং পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক। এরপর ওই 8 নম্বর আদেশের 2 থেকে 5 নম্বর বিধির একটু আমি বলি, 2 থেকে 5 নম্বর বিধি পর্যন্ত একটু সংক্ষেপে বলে দেই। 2 থেকে 5 নম্বর বিধি বলছে, এর মধ্যে 2 নম্বর বিধিটা খেয়াল করেন, 2 নম্বর বিধিতে কি বলছে। 8 নম্বর আদেশের 2 নম্বর বিধি, যে বিবাদী তার লিখিত জবাবে নতুন বিষয়, যেমন মোকদ্দমাটা রক্ষণীয় নয়, বাদী যে মামলাটা করেছে এই মামলাটা রক্ষণীয় না, বা এই মামলাটা তামাদিতে বারিত, বা বিষয়টা আইনের দৃষ্টিতে অচল বাতিল, তা সুস্পষ্টভাবে উল্লেখ করবে। বিধি 2 যেটা আর কি বিধি 2 বলা আছে, তার লিখিত জবাবে নতুন বিষয় যেমন কি মামলাটা মেনটেনেবল না মানে রক্ষণীয় না, বা মামলাটা তামাদি দ্বারা বারিত, বা আইনের দৃষ্টিতে মামলাটা অচল, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বলবে। 3 নম্বর বিধিতে বলছে, 2 নম্বর বিধিতে। আর 3 নম্বর বিধিতে তো আগেই বলেছি যে 3 নম্বর বিধি ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর্জির প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। 3 নম্বর বলছে যে ডিনাইল টু বি স্পেসিফিক, অর্থাৎ যে অস্বীকৃতি শুধু একটানা বলে দিলাম যে আমি বাদীর সকল দাবি অস্বীকার করি না, আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সুস্পষ্টভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অস্বীকার করতে হবে বাদীর মামলাটাকে, 3 নম্বর বিধিতে বলছে। তারপরে আমরা দেখি
ওই 3-4 মিলিয়ে যদি পড়ি আর কি, মানে কৌশলে কোনো কিছু, 4 নম্বর বলছে যে কৌশলে কোনো কিছু অস্বীকার করা যাবে না, সুস্পষ্ট ভাবে অস্বীকার করতে হবে। 5 নম্বর বলতিছে সেটাই আর কি, যে আর্জিতে বিব্রত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে যদি অস্বীকার না করে, তাহলে ধরে নেওয়া হবে বিবাদী সেগুলো স্বীকার করেছে। আর শুনতে পাই না কিছু। পুরো একদম দিলে দিতে পারে আপনারে। আচ্ছা, এরপরে আমরা এখন এগিয়ে যাই, আরো কিছু বিষয় আছে। এর মধ্যে বিধি 6 আছে, যেটা এটা আমি এখন পড়াবো একটু পরে। আগে 9 আর 10 নাম্বার যে বিধি সেটা একটু পড়ে নিই, কারণ 6 নাম্বার বিধিটা একটু বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি একটু পরে পড়াচ্ছি আর কি। 9 এবং 10 নাম্বার বিধি যেটা এখানে বলছে, সেটাতে কি কি বলছে আমরা একটু খেয়াল করি। যে আদালত কর্তৃক অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল। 9 নম্বর বিধি অনুযায়ী বলছে যে আদালত প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো পক্ষকে লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারে। কি বলছে যে প্রয়োজন মনে করলে, আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে যে কোনো সময় কি করতে, লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারে এবং তা পেশ করার জন্য সময় নির্ধারণ করে দিবে। যদি কোনো নির্ধারিত সময়ের মধ্যে যদি সে পক্ষ লিখিত বিবৃতি পেশ করতে ব্যর্থ হয়, যদি না দেয়, তবে 10 বিধি অনুযায়ী আদালত কি করবে, উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে বা মোকদ্দমার সাথে সম্পর্কিত যে কোনো আদেশ দিতে পারে। খেয়াল করতে হবে যে 10 বিধির বিষয়টা শুধুমাত্র প্রযোজ্য যখন 9 বিধির অধীন বিবাদী আদালতের নির্দেশনা অনুযায়ী লিখিত জবাব বা অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়। মনে করেন অনেক সময় কি হয়, কোর্ট জবাব তো থাকে একটা, যেটা ওই বিবাদী প্রথমে দাখিল করে, অনেক সময় কোর্ট কি করে নিজের প্রয়োজনে অতিরিক্ত জবাব বা ফ্রেশ জবাব দাখিল করতে বলতে পারে বিবাদীকে, এবং একটা সময় নির্ধারণ করে দিতে পারে যে এত সময়ের এই সময়ের মধ্যে আপনি নতুন একটা জবাব দাখিল করবেন বা ফ্রেশ জবাব দাখিল করবেন। যদি সেটা প্রতিপালন করতে বিবাদী ব্যর্থ হয়, ওইটাই বলছে, যদি ব্যর্থ হয় তবে আদালত কি করবে, তার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিতে পারে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কি। আদেশ এক এবং আদেশের একের, সরি 8 নম্বর আদেশের, মানে এই আদেশেরই 1 নম্বর বিধির সাথে 10 নম্বর বিধির কি পার্থক্য আছে। ওখানেও তো বলা হয়েছিল যে যে জবাব দাখিল করার বিষয়, এখানে জবাব দাখিল করার বিষয়, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যে 1 নম্বর বিধি যেটা ওখানে বলছে যে মূল জবাব দাখিল, অর্থাৎ বাদী প্রথম সুনির্দিষ্টভাবে, বিবাদী প্রথম বাদীর আর্জির দাবিগুলোকে অস্বীকার করে জবাব দিবে। আর এই 10 নাম্বার যেটা আর কি বিধি, সেখানে হলো
এটা হচ্ছে অতিরিক্ত লিখিত জবাব আর কি, বা নতুন করে জবাব, ফ্রেশ জবাব বলে অনেক সময় আদালতের ভাষায়। এবং এটার জন্য কোনো সময় নির্ধারিত না, এটা আদালত যে সময় নির্ধারণ করে দিবে সেটা। কিন্তু যেটা এই 1 নম্বর বিধি আছে সেখানে 60 কার্য দিবসের কথা বলা। একটা ডিফারেন্স হচ্ছে ওখানে 60 সর্বোচ্চ, 1 নম্বর বিধিতে বলা হয়েছে সর্বোচ্চ 60 কার্য দিবস, আর এখানে 10 নম্বর বিধিতে আদালত কর্তৃক নির্ধারিত সময় আর কি। এই হলো একটা পার্থক্য। আর 1 নম্বর বিধিতে যে জবাব দাখিলের কথা বলা হয়েছে এটা হলো কি, এটা হলো এর মাধ্যমে বিবাদী আনুষ্ঠানিকভাবে তার রিপ্লাই, বাদীর দাবির জবাব দিয়ে থাকে। আর এই 10 নম্বর বিধি অনুযায়ী কি হয়, তার তো জবাব আছে, কিন্তু কিছু বিষয় হয়তো কোর্ট আরো স্পষ্টীকরণের জন্য বলবে যে আপনি নতুন করে জবাবটা দেন, বা এর আগে অনেক সংশোধনী আনছে সবগুলোকে কম্পাইল করে, বিবাদী অনেক সংশোধনী আনে সেগুলো করে একটা ফ্রেশ আকারে জবাবটা দাখিল করে, এই আর কি। আচ্ছা, যাই হোক, এরপর এর ফলাফলটা কি যদি না করা হয়, যদি 1 নম্বর বিধি অনুযায়ী যদি এই কাজটা না করা হয়, জবাব দাখিল না করা হয়, তার ফলাফল কি? এর ফলাফল হলো তার বিরুদ্ধে একতরফা রায় হবে। আর এই 10 নম্বর বিধির ফলাফল কি যদি না করে বিবাদী, তখন তখন কি হবে, তার বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে। কারণ অলরেডি যেহেতু সে এই মামলায় তো জবাব দিয়ে দিছে, এই জন্য পরবর্তী ক্ষেত্রে একতরফার কোনো বিষয় না, কারণ অলরেডি তার জবাব ওখানে ইনক্লুডেড আছে। এই 10 নম্বর যেটা, সেটা কোর্ট নিজের সুবিধার জন্য আরো স্পষ্টীকরণের জন্য বলতে পারে। যদি সেই ক্ষেত্রে না করে তাহলে বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এটা হলো মোটামুটি একটা পার্থক্য এদের মধ্যে। এখানে স্যার একটা বিষয়, হ্যাঁ বলেন। ওই নতুন জবাব লিখিত জবাব সংশোধনের যেটা সময় স্যার, ওটা ওই 6 আদেশে 18 বিধির সাথে মিলবে না স্যার সময়টা? 14 দিন। কোন কোন সময় কথা বলছেন? এই যেটা 6 আদেশের প্লিডিং হ্যাঁ, শিখিয়ে যে 14 দিন আছে 18 বিধিতে স্যার, যদি প্লিডিং সংশোধনের আবেদন করা হয় তখন 14 আদেশের দিনের মধ্যে। বিধি জি এখানে তো স্যার। বলছে যে মানে যদি অ্যামেন্ড করার, অর্থাৎ এই যখন কোর্ট যাকে বলছে যে আপনি সংশোধ এই আপনার প্লিডিংস, জবাব বা আর্জিকে সংশোধন করেন, কিন্তু এখানে তো সংশোধনের কথা বলেনি, এখানে বলছে যে নতুন করে জবাব দাখিল। এখানে ঠিক আছে খেয়াল স্যার। করেন, এখানে বলছে কি নতুন করে জবাব দাখিল, এখানে সংশোধনের বিষয় বলেনি। ওই 6-18 নম্বর বিধিতে বলছে সংশোধনীর বিষয়, আর এখানে সংশোধনী নাই, এখানে নতুন ফ্রেশ করে জবাব দাখিলের বিষয় বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আমরা এই কি বলে জবাব দাখিলের বিষয়টা মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ এই 8 আদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান আছে, সেটাতে আমরা যাই। 8 আদেশের 6 নাম্বার খেয়াল করেন। 6 নাম্বার, এটা আপনারা মনোযোগ সহকারে শুনেন, এখন পরবর্তীতে আপনারা স্টাডি করবেন বাসায়। এটাকে বলে 8 আদেশের 6 নাম্বার বিধি। এটা আপনার সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এটা আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তারপরে রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতেও যদি জিজ্ঞেস করলে করতে পারে। এটা হলো সেট অফ, ইংরেজিতে বলে সেট অফ, বাংলায় বলে পারস্পরিক দায়শোধ। পারস্পরিক দায়শোধ বাংলায় বলে পারস্পরিক দায়শোধ, আর ইংরেজিতে বলে সেট অফ। আচ্ছা, এটা কি জিনিস? এখন মনে করেন যে বাদী বিবাদীর বিরুদ্ধে টাকা আদায়ের একটা মামলা করেছে, যে আমি বিবাদীর কাছে 10,000 টাকা পাই, এই দাবি করে বিবাদীর কাছ থেকে 10,000 টাকা উদ্ধারের জন্য বাদী মামলা করেছে। এখন বিবাদীও দেখা যায় যে সে বাদীর বাদীর কাছ থেকে 3,000 টাকা পায়। তো এই যে ওরা যদি পরস্পরকে যে এগুলো যদি মিট আপ করে দেয়, তাহলে কত থাকে? অবশিষ্ট থাকে 7,000 টাকা। বাদী বিবাদীর কাছ থেকে 10,000 টাকা পাচ্ছে,
আর বিবাদী বাদীর কাছ থেকে 3,000 টাকা পাচ্ছে। তো এটাকে যদি আমরা করি আর কি, ব্যালেন্স করি, তাহলে দেখা যাবে যে বাদী শেষ পর্যন্ত কত টাকা পাচ্ছে, 7,000 টাকা পাচ্ছে। তো এটা হলো সেট অফ, অর্থাৎ পারস্পরিক দায় শোধ। অর্থাৎ দুই পক্ষেরই দাবি দেওয়া যদি সমন্বয় করার পর যেটা অবশিষ্ট থাকবে, বিবাদী কি করবে, যেহেতু সে বাদীর কাছ থেকে টাকা পাচ্ছে, সেটা তার জবাবে সে উল্লেখ করবে, যে বলবে যে হ্যাঁ আমি তো বাদীর কাছ থেকে এত টাকা পাই, ঠিক আছে, আমার ওই টাকাটা তাহলে বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকে সেটার বিরুদ্ধে হয়তো অগ্রসর হওয়া যায়। আচ্ছা, যাই হোক, আমি তাহলে এখন এটা সংজ্ঞাটা যদি আমরা দেখি সেটা কি, তাহলে সেট অফ বা পারস্পরিক দায়শোধ হলো কি, একটি দাবির বিরুদ্ধে অন্য একটা দাবি উত্থাপন করা। সেট অফ হলো কি, একটা দাবির বিরুদ্ধে অন্য একটা দাবি উত্থাপন করা, অর্থাৎ বাদীর দাবির বিরুদ্ধে এখানে বিবাদী তার দাবি উত্থাপন করবে। এটা যদি আরো স্পষ্ট করে বলি, যে অর্থ আদায়ের মোকদ্দমায়, আমরা জানি দেওয়ানি মোকদ্দমা অনেক প্রকৃতির হয়ে থাকে, তো এটা হবে অর্থ আদায়ের মোকদ্দমা, মানি সুট। এটা মানি সুট, এক্ষেত্রে কি হবে, যে অর্থ আদায়ের মোকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবি করতে পারে, বা উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাওনা দাবি করতে পারে। যদি পাওনা দাবি থাকে তখন কি হয়, পরস্পরের দাবিটা সমন্বয় করার বিষয়টা দেখা দেয়। এই সমন্বয় হলোই আর কি সেট অফ, পারস্পরিক দাবিগুলা সমন্বয় করাই হলো সেট অফ। তো 8 নম্বর আদেশের 6 নম্বর বিধিতে আমরা যদি কি করি, এখানে বলা হলো যে মূল কথা হলো কি, যে বাদী যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে, লক্ষ্য করুন এটা কিন্তু শুধুমাত্র অর্থ আদায়ের মোকদ্দমায় হবে, অর্থাৎ যেখানে মানি সুট, অর্থাৎ যেখানে বাদী মামলা করেছে বিবাদীর কাছ থেকে টাকা আদায়ের জন্য, শুধু এই মামলাই ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। তো এখানে বলছে যে বাদী যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে, তবে বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। সমন্বয় করার জন্য কি করতে পারে, বিবাদী লিখিত আবেদন করতে পারে। আচ্ছা, যদি আমরা এই 8 আদেশের 6 নম্বর বিধিটাকে ভাঙি, যদি ভেঙে বিশ্লেষণ করি, তাহলে কি কি বিষয় পাবো। 1 নম্বর বিষয় পাবো, যে কি, যে এটা শুধুমাত্র অর্থ আদায়ের মামলা হবে, এটা সেট অফের বিষয়টা দাবি করা যাবে অর্থ আদায়ের মামলায়। 2, এই অর্থের পরিমাণটা নির্দিষ্ট হতে হবে, অবশ্যই নির্দিষ্ট অর্থের পরিমাণ হতে হবে। সেটা 10,000, যেটা বললাম যে সে 10,000 টাকা পায় বাদী, আর বিবাদী বলে যে আমি তার কাছ থেকে 3,000 টাকা পাই। এই যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, পরিমাণটা নির্দিষ্ট হতে হবে, অর্থের পরিমাণটা নির্দিষ্ট হতে হবে। তারপরে 2 গেল, 3 নম্বর হচ্ছে কি, এই অর্থটা অবশ্যই আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। আইনগতভাবে আদায়যোগ্য বলতে কি, মনে করেন যে সে দাবি করলো, সে পরস্পর ওই কি জুয়া খেলে বললো, হেরে গেল 10,000 টাকা। জুয়ার টাকা তো আইনগতভাবে আদায় করা যায় না, এই জন্য বলছে যে অর্থ অবশ্যই আইনগতভাবে আদায় করে, মানে করা যেতে হতে হবে। তাহলে প্রথম হলো যে এটা অর্থের মামলা হতে হবে, দ্বিতীয় হলো যে অর্থের পরিমাণটা নির্দিষ্ট হতে হবে, তৃতীয় হলো যে সে অর্থটা অবশ্যই লিগালি যেন আমি আদায় করতে পারি সেই বিষয়টা হতে হবে। 4 নম্বর হলো কি, এবং যে দাবিকৃত অর্থ আছে এটা অবশ্যই আদালতের এখতিয়ার এর মধ্যে থাকতে হবে, মানে আদালতের যে আর্থিক এখতিয়ার, সে আর্থিক এখতিয়ারের মধ্যে হতে হবে। আমরা জানি যে সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ টাকা, আর সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15,01,000 থেকে নিয়ে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো কোনো মামলা যদি সহকারী জজ আদালতে হয় এবং সে যদি দাবি করে আর কি, মানে দাবি করে বসে যে আমি 16 লাখ টাকা পাই, তাহলে কিন্তু তার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে, তার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। এক্ষেত্রে তখন এই বিষয়টা আর হবে না, এখতিয়ারের মধ্যে হতে হবে। এবং এই যে সেট অফের দাবিটা বিবাদী করতে হবে কি, তার প্রথম শুনানির দিন করতে হবে, প্রথম শুনানির দিনে করতে হবে, ডে অফ ফার্স্ট হিয়ারিং। যদি প্রথম শুনানির দিন না করে, তবে কোর্ট যদি চায় তাহলে সে সময়টাকে আর কি বাড়িয়ে দিতে পারে। কোর্টের এখতিয়ার, কোর্ট যদি চায় তাহলে সে সময়টা আর কি বাড়িয়ে দিতে পারে। তো মোটামুটি এটা ছিল আর কি সেট অফ আপনাদের, এবং এই মোটামুটি এর মাধ্যমে দেখা যায় যে জবাব সংশ্লিষ্ট আলোচনা শেষ হলো। এরপর আমরা এডিআর
সংশ্লিষ্ট আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। জবাব দাখিল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে আপনাদের? নাই। এই 8 দেশের 6 বিধি যেটা সেট অফ নিয়ে পড়ালাম, পারস্পরিক দায়শোধ, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো মনোযোগ সহকারে পড়বেন। কোনো কিছু যদি সমস্যা হয় পড়তে, তাহলে আগামী ক্লাসে আপনারা জানাবেন বা গ্রুপে এই বিষয়টা উল্লেখ করবেন। যাই হোক, এরপর আমরা চলে যাই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। এখন বাদী তার মামলা পেশ করলো, আরজির মাধ্যমে মামলা দায়ের করলো, দায়ের করার পর বিবাদীকে জানানো হলো সমনের মাধ্যমে, বিবাদী হাজির হলো, হাজির হয়ে জবাব দাখিল করলো। আর জবাব দাখিল করার পর কোর্ট চেষ্টা করবে যে বাদী আর বিবাদীর মধ্যে এটা আপোষে আর কি সমাধান করে দেওয়া যায় কিনা। স্যার এটা এটা আপোষ, কি মধ্যস্থতা ওইটা স্যার বিকল্প বিরোধ নিষ্পত্তি 89 এটা? আমি বলতেছি, আর হ্যাঁ মনোযোগ সহকারে শোনেন, আমি তো এখনো বলি নাই যে অমুক ধারা তমুক ধারা। তো শোনেন আগে, তারপর আমি বলতেছি আর কি কোথায় কোন ধারে যেতে হবে, কোথায় যেতে হবে। তো বিবাদী জবাব দাখিল করলো, জবাব দাখিলের পর কোর্ট একবার চেষ্টা করবে কি যে উভয় পক্ষের মধ্যে এটা আপোষে মীমাংসা করে দেওয়া যায় কিনা, আপোষের মাধ্যমে সমাধান করে দেওয়া যায় কিনা এই চেষ্টা করবে। এটাই হলো এডিআর, অর্থাৎ এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি এটার প্রয়োজন খুবই বেশি, কারণ কোর্টগুলো এত বেশি ওভারবার্ডেন্ড, মানে এত বেশি মামলা আছে কোর্টে, কিন্তু বিচারক সংখ্যা খুবই কম, এবং মামলাগুলোর ফলে অনেক লম্বা লম্বা ডেট পড়ে। আর অন্যান্য দুষ্ট উকিল সাহেব কিছু আছে, স্টাফ, কোর্টের স্টাফও তো আছে, মোহরিরা আছে, এদের কারণেও দেখা যায় যে কি হয় অনেক সময় একটা ব্যাড প্র্যাকটিস থাকে অনেক সময় আর কি। তো যাই হোক, কোনো, আর একটা হলো যে যদি মামলা রায় দ্রুত সময় হয়েও যায়, তারপর তো কোনো পক্ষ না কোনো পক্ষ অসন্তুষ্ট থাকে, সে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে। ওই আপিল হলো আবার ওর বিরুদ্ধে পাল্টা আর একটা রিভিশন কেউ করে, রিভিশন করে আবার কেউ পাল্টা রিভিশন করে। পরে কোর্ট দেখা যায় সেটাকে আবার ওই রিমান্ডে অর্থাৎ ফেরত পাঠিয়ে দিতে পারে রিট্রায়ালের জন্য, পুনর্বিচারের জন্য। মানে মামলা শেষ নাই। তো সবচেয়ে ভালো সমাধান হচ্ছে নিজেদের মধ্যে আপোষে সমাধান করে নেওয়া, কোনো কিছু ছাড় দিয়ে হলেও বিষয়টাকে আপোষের মাধ্যমে বিষয়গুলোকে সমাধান করে ফেলা, এটা খুবই জরুরি। আমিও পরামর্শ দিই, আমার কাছে কেউ যদি কোনো কিছু চায়, তো আমি চাই যে কোনো কিছু ছাড় দিয়ে হলেও বিরোধ সমস্যাটা যেন আপোষের মাধ্যমে সমাধান হয়ে যায়। কারণ কোর্টে অনেক সময় লাগে এবং কোনো পক্ষ সন্তুষ্ট হতে পারে না, তখন আবার আপিল হয়, আবার রিভিশন হয়, আরো সময় চলে যায়, টাকা পয়সা খরচ হয়। তো যাই হোক, এই জন্য একটা বিধান কোর্ট আনা হয়েছে, বাধ্যতামূলক একটা বিধান করা হয়েছে যে জবাব দাখিলের পরপরই এই আপোষ মীমাংসার বিষয়টা আসবে। এটা আপনাদের আলোচনা করা আছে দেওয়ানি কার্যবিধির 89 এর ক থেকে 89 এর উঁ পর্যন্ত। 89 এর ক থেকে 89 এর উঁ, এখানে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপোষের মীমাংসার কথাগুলো বলা হয়েছে, যেটা সাধারণ নাম হলো এডিআর। 89 এর ক, আমি আবার বলতেছি 89 এর ক থেকে 89 এর উঁ পর্যন্ত আর কি এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তা আমরা খেয়াল করি, তাহলে এখানে কিন্তু দুইটা ভাবে আর কি এই বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে। এক হচ্ছে যে মধ্যস্থতার মাধ্যমে, মেডিয়েশন, আর একটা হচ্ছে আরবিট্রেশন বা সালিসের মাধ্যমে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে 89 এর ক থেকে 89 এর উঁ পর্যন্ত এই যে এডিআর এর যে বিধানটা আছে, ওখানে দুইটা পদ্ধতি বলা হয়েছে। এক হচ্ছে কি মেডিয়েশন বা মধ্যস্থতা, দ্বিতীয় হচ্ছে সালিস বা আরবিট্রেশন। এই দুটার মাধ্যমে আর কি আপোষে মীমাংসা হবে। মধ্যস্থতার বিষয়টা কি, মধ্যস্থতা 89 এর ক যেটা,
সেটা আমরা যদি একটু সামারি খেয়াল করি, ওখানে কি বলা হয়েছে একটু খেয়াল করি। সামারি বলছি, পরে আপনারা সুন্দর করে পড়ে নেবেন। আমি যেটা বলছি সুন্দর করে লেখেন, প্রয়োজনীয় কিছু বিষয় হলে নোট ডাউন করে নেবেন। এখানে বলছে যে জবাব দাখিলের পর মধ্যস্থতার বা এডিআর এর বিষয়টা অবশ্যই জবাব দাখিলের পর আসবে। জবাব দাখিলের পর যদি মামলার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়, যদি দেখা যাবে যে মামলার পর দুই পক্ষ হাজির হয়েছে, জবাব দাখিল করেছে, হাজির হওয়ার পর কোর্ট কি করবে, শুনানি মুলতবি করে, শুনানি মুলতবি রেখে এই মামলাটা বিরোধ নিষ্পত্তির জন্য আদালত নিজে মধ্যস্থতা করতে পারে। মিডিয়েশনটা কি বা মধ্যস্থতা কি? মধ্যস্থতা হলো যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করিয়ে দেওয়া, থার্ড পার্টির মাধ্যমে, একজন তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ বিবদমান যে দুই পক্ষ আছে তাদের মধ্যে মীমাংসা করে দেয় থার্ড পার্টি। এটা যে থার্ড পার্টি থাকে তাকে বলে মেডিয়েটর বা মধ্যস্থতাকারী, এবং এই পদ্ধতিকে বলা হয় মধ্যস্থতা বা মিডিয়েশন। মিডিয়েশন তাহলে কি করে, একজন থার্ড পার্টি করে, যে দুই পক্ষের মধ্যে কি করে, দুই পক্ষের মধ্যে একটা আপোষে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই পদ্ধতিকে বলে মিডিয়েশন বা মধ্যস্থতা, অর্থাৎ আপোষে মীমাংসা করিয়ে দেওয়া। যে দুই বন্ধুর মধ্যে সমস্যা আছে, আর এক বন্ধু আছে যে দুই বন্ধুরই কমন, সে চেষ্টা করতেছে দুই বন্ধুর মধ্যে আপোষে সমাধান করে দেওয়ার, মীমাংসা করে দেওয়ার। তাহলে সে বন্ধু এখানে কি করেছে, মিডিয়েশন করেছে বা মধ্যস্থতা করেছে, সে বন্ধুকে বলা হবে মধ্যস্থতাকারী বা মিডিয়েটর। আচ্ছা, তো কি হয়েছে, জবাব দাখিলের পর কোর্ট কি করবে, সে মামলা আর প্রোগ্রেস না করে ওখানে থামাই দিবে, থামাই দিয়ে বলবে কি যে ঠিক আছে আপনারা এটা এই পাঠাই দিবে, কোথায় পাঠাই দিবে, যে দুই পক্ষের উকিলদের কাছে পাঠিয়ে দিতে পারে। যে এটা আপনার দুই পক্ষ উকিল সাহেবকে বলবে যে আপনারা এটা মীমাংসা করে দেন দুই পক্ষের মধ্যে। অথবা যে ক্ষেত্রে কোনো কোনো উকিল নিযুক্ত হয় নাই, সেক্ষেত্রে মানে পক্ষদেরকে বলবে যে আপনারা নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। আর যদি এটাও না করে তারা বা এটা করতে বলতে পারে, অথবা কোর্ট এটাও বলতে পারে যে ওই লিগ্যাল এইড এর একে বলা হয় আপনার যারা এই কাজগুলো করে দেয়। আপনারা জানেন প্রত্যেক জেলায় একটা লিগ্যাল এইড অফিস আছে, লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড অফিস আছে প্রত্যেকটা আদালতে। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাধারণত আপোষ মীমাংসার কাজটা হয়। তো লিগ্যাল এইড অ্যাক্ট 2000 মানে 2000 সালে জাতীয় 2000 সালের একটা আইন আছে, আইনগত সহায়তা সংস্থা, আইনগত সহায়তা প্রদান আইন, আইনগত সহায়তা প্রদান আইন 2000। আমি আবার বলছি, আইনগত সহায়তা প্রদান প্রদান আইন 2000। এই 2000 সালের আইন অনুযায়ী কিছু লিগ্যাল এইড অফিসার প্রত্যেকটা লিগ্যাল এইড অফিসে আছে। তখন কোর্ট কি করতে পারে, এই যে কয়েকটা অপশন আছে কোর্টের কাছে। এক, এই লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দিতে পারে মধ্যস্থতার জন্য। দুই, উভয় পক্ষের উকিল সাহেবকে বলতে পারে যে আপনারা এদের মধ্যে এই মীমাংসা করে দেন। তিন, উকিল না থাকলে পক্ষদেরকে বলে যে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। চার, এটাও করতে পারে কোর্ট যে জেলা জজ, প্রত্যেকটা জেলা জজ কি করেন, একটা প্যানেল থাকে, আইনজীবীদের একটা প্যানেল থাকে, যে লিগ্যাল এইড আইনজীবী আর কি, এনারা কি করেন, লিগ্যাল এইড আইনজীবী প্যানেল থাকে, এই প্যানেলের কাছে পাঠিয়ে দিতে পারেন। এরা এদের কাজই হলো যে এরা মধ্যস্থতা করে দিবেন, মানে আপোষে মীমাংসা করে দিবেন। এনাদের কাজই হলো এই জন্য যে এই প্যানেলটা তৈরি করা হয় যেন এনারা ওই লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আগত যে কোনো মামলায় এনারা করেন আর কি, মধ্যস্থতা করে দিতে পারেন। বা লিগ্যাল এইডের পক্ষে গরিব যারা মানুষ থাকে তাদের পক্ষে মামলাও পরিচালনা করে দেয় অনেক সময়। তাহলে দেখেন, জবাব দাখিলের পর কোর্ট এই কাজগুলা করতে পারে, চারটা কাজ করতে পারে, তাই না? যে আবার অনেক ক্ষেত্রে কোর্ট, একটা বিষয় বলা হয়নি, অনেক ক্ষেত্রে কোর্ট আবার নিজেও মধ্যস্থতা করতে পারে, মিডিয়েট নিজেও করতে পারে কোর্ট। তাহলে কি কি কাজ করতে পারে জবাব দাখিলের পর মিডিয়েশনের জন্য, আমি আবার বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। কোর্ট কি করবে, সে মামলার শুনানি মুলতবি রাখবে, আর আগাবে না মামলা, ওটা স্টপ করে তখন কি করবে কোর্ট, নিজেই চেষ্টা করবে মধ্যস্থতা করে দেওয়ার, মানে আপোষী মীমাংসা করে দেওয়ার দুই পক্ষের মধ্যে। এক। দুই, লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠিয়ে দিতে পারে মধ্যস্থতার জন্য। অথবা তিন, উভয় পক্ষের উকিলদেরকে বলতে পারে যে আপনারা মীমাংসা করে দেন। চার, উকিল না থাকলে কোনো পক্ষের, তখন কোর্ট উভয় পক্ষকে বলবে যে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। পাঁচ,
কোর্ট আরো করতে পারেন কি, যে জেলা জজ একটা যে প্যানেল আইনজীবী থাকে লিগ্যাল এইডের, তাদের কাছে পাঠা দিতে পারেন। প্যানেল আইনজীবীদের কাছে কোর্ট পাঠা দিতে পারে, যে যান ওখানে, ওখান থেকে একজন আইনজীবীকে নিযুক্ত করে দিতে পারে। ওই আইনজীবী তখন উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিতে পারে আর কি। যাই হোক, তো মোটামুটি এই কাজগুলো কোর্ট করতে পারে। এখন পরের প্রশ্ন হলো যে কে মেডিয়েটর বা মধ্যস্থতাকারী হতে পারে, মধ্যস্থতাকারী কে হতে পারে। এই অলরেডি আমরা উত্তরটা পেয়ে গেছি, তারপর ওটাকে আরো একটু বিশ্লেষণ করি। কে কে হতে পারে? এক হচ্ছে সে আদালত নিজেই হতে পারে মধ্যস্থতাকারী। দুই, পক্ষগণের নিযুক্ত উকিল, এরা হতে পারে। তিন, কি হতে পারে? কোনো অবসরপ্রাপ্ত বিচারক হতে পারে। চার, জেলা জজ যে যে প্যানেল তৈরি করে দিয়েছে আইনজীবীদের, যারা ওই লিগ্যাল এইড আইনজীবী হিসেবে আর কি ফ্রিতে লিগ্যাল এইড দিবে, বা উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিবে আর কি, এইটা আইনজীবীদের যে প্যানেল, এই প্যানেল আইনজীবী করতে পারে। অথবা পাঁচ, অন্য কোনো যে কোনো ব্যক্তি যেটা কোর্ট উপযুক্ত মনে করে মধ্যস্থতাকারী হিসেবে। তাহলে এই 5 রকম ব্যক্তি আর কি মোটামুটি মধ্যস্থতা করতে পারে। তবে যারা প্রজাতন্ত্রের মানে এই রাষ্ট্রের যারা কোনো অফিস অফ প্রফিট মানে লাভজনক পদে নিযুক্ত আছে এমন কোনো ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে কোর্ট নিযুক্ত করবে না। এরপরে ফি নির্ধারণ, যে মধ্যস্থতা করিবে সে তো একটা কাজ করছে এবং তার কাজের তো একটা কি আছে, পারিশ্রমিক আছে। তো এখানেই ওই 89 এর কয়ের তিন উপধারায় বলা হয়েছে যে মধ্যস্থতার ফি পক্ষগণ নির্ধারণ করবে। যদি মামলার পক্ষরা এটা করতে ব্যর্থ হয় তখন কোর্টে নির্ধারণ করে দিবে, আর যখন কোর্ট নির্ধারণ করে দিবে তখন সেটা মান্য করা উভয় পক্ষের জন্য এটা বাধ্যতামূলক। এরপর 89 এর কয়ের 4 নম্বর উপধারায় কি বলা হয়েছে সেটা আমরা খেয়াল করি। এখানে বলা হয়েছে যে মধ্যস্থতার আদেশ প্রদানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কিনা। এই যে কোর্ট বলে দিল ঠিক আছে যান আপনারা নিজেরা কি করেন, আপোষ করে নেন, মধ্যস্থতা করে নেন, তখন এই আদেশ দেওয়ার পর 10 দিনের মধ্যে মামলার পক্ষরা কোর্টকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কিনা। যদি তারা নিয়োগ করতে ব্যর্থ হয় তাহলে আদালত তার পরবর্তী 7 দিনের মধ্যে একজনকে মধ্যস্থতাকারী নিয়োগ করে দিবে। যদি পক্ষরা ব্যর্থ হয় তখন কোর্ট তার পরবর্তী 7 দিনের মধ্যে করে দিবে। তাহলে সর্বোচ্চ 17 দিনের মধ্যে, তাহলে ওই যে 10 দিন মধ্যে করতে হবে, 10 দিনের মধ্যে করতে না পারে তাহলে পরবর্তী 7 দিনের মধ্যে কোর্ট নিজেই করে দিবে। তাহলে সর্বোচ্চ 17 দিনের মধ্যে কোর্ট মধ্যস্থতাকারী নিয়োগ হয়ে যাবে আর কি। যেদিন আদালতকে নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে যে হ্যাঁ আমি একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছি, বা যেদিন আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে, প্রথম ক্ষেত্রে যে 10 দিনের মধ্যে যদি নিজেরাই সে উভয় পক্ষ যদি কোনো মধ্যস্থতাকারী নিয়োগ করে দেয় যে হ্যাঁ আমি একজন এই ব্যক্তিকে আমাদের মধ্যে আপোষ করিয়ে দেওয়ার জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগ করলাম, সে নিজেদের মধ্যে নিয়োগ করে দিলে ভালো। অথবা কোর্ট যদি নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে সেদিন হতে যেদিন তারা কোর্টকে জানালো যে হ্যাঁ অমুক ব্যক্তিকে আমরা মধ্যস্থতাকারী নিয়োগ করেছি, অথবা যেদিন কোর্ট কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করে দেয় সেদিন থেকে এই মধ্যস্থতাকারী 60 দিনের মধ্যে 60 days এর মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবে। যদি 60 দিনের মধ্যে সম্পন্ন না হয় তবে আদালত কি করতে পারে, আরো 30 দিন বাড়াতে পারে। তাহলে সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই মিডিয়েশন বা মধ্যস্থতা সমাপ্ত করতে হবে সে মধ্যস্থতাকারীকে। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ ঠিক করতে হবে উভয় পক্ষকে। যদি উভয় পক্ষ নিজে করতে ব্যর্থ হয় তাহলে তার পরবর্তী 7 দিন এর মধ্যে কোর্ট একজন মধ্যস্থতাকারী ঠিক করে দিবে। আর যখন মধ্যস্থতাকারী ঠিক হয়ে যায় সেদিন থেকে 60 দিনের মধ্যে সে মধ্যস্থতাকারী মধ্যস্থতা করে দিবে, মানে আপোষের সমাধান করে দিবে। যদি সেটা ব্যর্থ হয় 60 দিনের মধ্যে তাহলে তার পরবর্তী 30 দিন, অর্থাৎ টোটালে মোট 90 দিনের মধ্যে মধ্যস্থতা কার্যক্রম শেষ করতে হবে। যদি এই মধ্যস্থতার মাধ্যমে যদি বিরোধ মীমাংসা হয়ে যায় তাহলে কি হবে, একটা প্রতিবেদন তৈরি হবে, সেই আপোষের প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে আদালত একটা আদেশ বা ডিক্রি দিবে। তখন সেটাকে বলা হয় কম্প্রোমাইজ ডিক্রি বা সোলে ডিক্রি। সেই এই সোলে ডিক্রির বিধানগুলো অনুসরণ করবে। 23 আদেশে এই বিষয়ে বলা আছে সোলে ডিক্রি কি হবে। তো সেই বিধানগুলো এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ তাদের মধ্যে যদি আপোষ হয়ে যায় তখন আপোষ হওয়ার 7 দিনের মধ্যে কোর্ট ডিক্রি দিবে। এক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করবে কোর্ট? 23 আদেশের যে পদ্ধতি সেটাই অনুসরণ করবে।
তাহলে 89 এর ক এর 5 নম্বর যেটা উপধারা ওখানে বলা হয় 5 নম্বরে যেটা বলা হয়েছে 89 এর ক এর 89 এর কতে বলা হয়েছে কি যে আদালত মধ্যস্থার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ অনুযায়ী ডিক্রি দিবে। আর 12 নম্বর উপধারায় বলা হয়েছে এই 89 এর কয়ের কি 89 এর কয়ের যে মধ্যস্থার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে কোনরূপ আপিল বা রিভিশন করা যাবে না। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখেন 12 নম্বর উপধারা যেটা আছে 89 এর কয়ের 12 নম্বর উপধারা, এখানে বলা আছে এই যে মধ্যস্থতার মাধ্যমে যদি কোনো আদালত যদি কোনো আদেশ দেয় বা ডিক্রি দেয়, সে আদেশের বিরুদ্ধে কোনো রিভিশন বা আপিল করা যাবে না। তারপর 89 এর গয়ের ক্ষেত্রে কি আপিলের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 89 এর ক ছিল মামলার পর্যায়ে, আর 89 এর মানে যেটা গ আপিল, মেডিয়েশন ইন আপিল, এটা হলো আপিল পর্যায়ে, এটা আপিল পর্যায়ে মধ্যস্থতা। 89 এর ক ছিল ওই মূল মামলা চলাকালীন সময় মধ্যস্থতা। 89 এর ক, 89 এর গ হলো আপিল পর্যায়ে। তো আপিল পর্যায়ে কোন পদ্ধতি, 89 এর পর্যায়ে যে পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো এখানে অনুসরণ হবে আর কি। ওখানে বলে দেওয়া আছে 89 এর গয়ের 2 নম্বর উপধারায় যে 89 এর কয়ের যে পদ্ধতিগুলো সেগুলো 89 এর গয়ের ক্ষেত্রে অর্থাৎ আপিলের ক্ষেত্রেও সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট তো বিষয়টা মনে রাখবেন যে এই মধ্যস্থতার মাধ্যমে যদি কোনো ডিক্রি হয় বা আদেশ হয়, সে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন করা যাবে না। আচ্ছা, যাই হোক, এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 89 এর খ, এখানে বলা হয়েছে আরবিট্রেশন বা সালিশ। সালিশটা কি হয়? সালিশ হলো গুরুত্বপূর্ণ, মধ্যস্থতার মাধ্যমে উভয় পক্ষের স্বাধীনতা থাকে, তারা সেই মধ্যস্থতার যে সিদ্ধান্তকারীর যে সিদ্ধান্ত সেটা মানবে কি মানবে না, তাদের সে স্বাধীনতা থাকে। কিন্তু সালিশের মানে সালিশকারীর যে সিদ্ধান্ত সেটা অনেক ক্ষেত্রে বাধ্যকর হয়ে থাকে সাধারণত। তো এখানে কি বলছে 89 এর খ যেটা আরবিট্রেশন বা সালিশ, এখানে কি বলছে যে যদি মামলার পক্ষগণ মোকদ্দমার যে কোনো পর্যায়ে সালিসির মাধ্যমে মোকদ্দমাটা নিষ্পত্তি করবে, এই কারণে যদি মোকদ্দমাটা প্রত্যাহারের আবেদন করে, যে মামলা চলতেছে যে কোনো পর্যায়ে মামলার কোনো পক্ষ বলবো যে না আমরা এখন সালিসের মাধ্যমে এটা মামলাটার সমাধান করব, এই জন্য তারা প্রত্যাহার করতে চায় মামলাটা, তখন আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মোকদ্দমাটা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে একটা সালিস আইন আছে 2001 সালের, সে অনুযায়ী তখন সেই বিরোধটা নিষ্পত্তি করতে হবে। তাহলে সালিসের ক্ষেত্রে আবার পৃথক আইন অনুযায়ী সেটা করতে হবে। সে পৃথক আইন 2001 সালের সালিস আইন, আরবিট্রেশন অ্যাক্ট বা সালিস আইন 2001 সালের, সে আইন অনুযায়ী আর কি তখন সেটা বিরোধটা নিষ্পত্তি হবে। যদি সালিস না হয়, উভয় পক্ষের মধ্যে সালিসে বিরোধ নিষ্পত্তি না হয়, তবে মামলাটা যে পর্যায় থেকে প্রত্যাহার হয়েছিল আবার সেই পর্যায় থেকেই মামলাটা আবার অগ্রসর হবে। এটাই হলো বলা আছে 89 এর খতে আর কি। যাই হোক, তো মোটামুটি এই এই হলো আমাদের মধ্যস্থতাকারীর বা মধ্যস্থতা এডিআর এর বিধানগুলা। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জানাতে পারেন। আমাদের ক্লাসের টপিক আজকে মোটামুটি শেষ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা জিনিস জানার জন্য বলছি যে মধ্যস্থ অবস্থা যদি বিবাদী যদি দেওয়ানি মামলা শর্তে যদি খারিজের দরখাস্ত দেয়, এই ক্ষেত্রে কি স্যার খারিজ হওয়ার কি সম্ভাবনা আছে? কিন্তু বাদী পক্ষে কিন্তু আসে নাই কোর্টে, হাজিরা দেয়নি। মধ্যস্থতা পর্যায়ে এটা তো মনে করেন যদি যে খারিজের দরখাস্ত দেয়, যে মামলাটা খারিজ করা হয়, এই নথিটাকে এই দরখাস্তটাকে নথিভুক্ত রেখে কোর্ট দেখবে যদি তাদের মধ্যে এফডিআর না হয়, তাহলে সেটা আর জি কি স্যার, পরবর্তীতে ওটার উপর শুনানি হয়ে ওর উপরে আদেশ হবে। এই জি মধ্যস্থতা এই স্যার, এই যে পর্যায়টা আপনি বলছেন স্যার 5 দিনের মধ্যে যদি মধ্যস্থের মধ্যে শেষ না হয়, তাহলে তো আদালত চাইলে কোর্ট চাইলে আরো 30 দিন বাড়াইতে পারবে, 90 দিন। 90 হ্যাঁ, দিনের হ্যাঁ। মধ্যে যদি তাহলে বাদী পক্ষে কোনো সাড়া না দেয়, সেই ক্ষেত্রে কি তাহলে খারিজ হওয়ার কি সম্ভাবনা আছে স্যার? না না, খারিজ হবে না, খারিজ হবে না, মামলাটা খারিজ হবে না। ওই মানে মামলা মোকদ্দমা অনুযায়ী স্যার জজ মানে আদেশ দিবে। যদি আপোষটা না হয় তাহলে জি জি। মামলাটা পরবর্তী পর্যায়ে অগ্রসর হবে, ও মামলাটা আচ্ছা আচ্ছা। পরবর্তী পর্যায়ে চলে যাবে আর কি। বুঝতে পারছেন? খারিজ জি হবে না। স্যার, জি স্যার, জি স্যার। স্যার এই ক্ষেত্রে কি বিবাদী আপনি খারিজের দরখাস্ত দিতে পারে কিনা, মানে দেওয়ার অধিকার আছে কিনা? এটা কি যে মধ্যস্থতা হয়নি এই কারণে? জি স্যার।
না না না, এটা এই ধরনের কোনো দরখাস্ত মেনটেনেবল না, এরকম কোনো দরখাস্ত চলবে না। এখানে বলা হয়নি যে তাদের মধ্যে যদি মধ্যস্থতা ফেল করে তবে মামলা খারিজ হবে, এরকম কিছু করা কোনো বলা হয়নি। আর আমি আমার বিচারিক জীবনে কখনো এরকম কোনো দরখাস্তও পাইনি। ও আচ্ছা স্যার, তো স্যার স্টেপ বাই স্টেপ আর কি আগাবে তাহলে হ্যাঁ দেওয়ানি হ্যাঁ, মামলা? মামলার তারপর ইস্যু গঠনে যাবে, পরবর্তী যেটা ইস্যু গঠন সে পর্যায়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, জি তারপর স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? তারপর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকে ক্লাস শেষ করবো এখানে। আর আমি আপনাদের সাথে আজকে ওই দেওয়ানি কার্যবিধি যে সংশোধনী গুলো আনা হয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি, আপনারা সেগুলো একটু পড়ে নেবেন। দেওয়ানি কার্যবিধিতে রিসেন্টলি একটা বড় রকমের সংশোধনী আসছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সেটা আপনারা পড়ে নেবেন আর কি। মানে ঠিক আমাদের আছে, ইয়াতে হোয়াটসঅ্যাপে স্যার দিয়ে দিলে একটু উপকৃত বেশি হইতাম আর কি, যদি সংশোধনী গুলো দিয়ে দিলে। ঠিক আছে, আমি দিয়ে দিব। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।